নাহিদকে ডেকে বা উনি গেছেন, আমি শুনেছি ওকে কিছু বকাঝকা দিয়ে বলছে তোমরা যা শুরু করছো তাতে আমার পক্ষে থাকা সম্ভব না। নাহিদ ওই কথাটুক বাদ দিয়ে ওই কথাটুক বলছে উনি রাগ করে চলে যেতে চায়, নতুন বউ ঘরে এসে রাগ করে চলে যায়, আমরা তো রাস্তার সব ব্যারিকেড দেবো, একই ইউটিউবারের ভাষায়। তো উনি চলে যায়, আমি তো জনগণ উৎকণ্ঠা বোধ করছে না, বিশ্বাসও করছে না, কেউ বিশ্বাস করছে না যে উনি চলে যাবে। যদি চলে যাবে, কালকেও কয়েকটি রাজনৈতিক দলের সাথে তার দেখা হয়েছে, তিনি নির্বাক শুনেছেন, উত্তর দেন নাই। তিনি আগের যে কবিতা মুখস্থ করেছেন ডিসেম্বর থেকে জুন, ওই জায়গায় আছেন। তার মানে এখানে যারা যারা বললেন কথাগুলি, যা যা ওনার সুবিধার দরকার তা তা নিচ্ছেন, এটি তো বলতে চাইছেন, কিন্তু আরো কিছু সুবিধা তো অন্যদেরকে দিতে হয় নাকি? সেই সুবিধাটা দিয়ে তিনি যা করতে চান সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস দেহত্যাগ করলে পদত্যাগ করবে না। এটা আমি সোজা সাপটা কথা বলি। আমার কাছে একটু ভালো লাগলো, এমন একটি জায়গায় আঘাত করছে যখন আমরা ডানও নাই বামও নাই, পরস্পর পরস্পরকে দোষারোপ করার সময় নাই, সবাই এখন মাঠে নামা, প্রতিবাদ করা, দেশটা বাঁচানোর জন্য, আমার বন্দরটা বাঁচানোর জন্য। আমাদের দেশে আজকে যারা গার্মেন্টস শিল্পে খুব উন্নতি লাভ করছে, তারা একসময় গার্মেন্টস মধ্যে কিছু বুঝতো না। শ্রীলঙ্কায় এলটিটি কারণে সেখানে শ্রীলঙ্কারই ছিল পায়োনিয়ার সাউথ ইস্ট এশিয়ার মধ্যে গার্মেন্টস, তারা সব ওখানে গার্মেন্টস গুটিয়ে বাংলাদেশে চলে আসছে, তারাই আমাদের দেশের লোককে এক্সপার্ট করছে। এখনো ভালো ভালো বড় বড় কোম্পানি আছে যাদের তাদের মার্কেটিং অফিসার বিদেশ থেকে আনছে, অর্থাৎ কিন্তু মালিক কিন্তু দেশে, অর্থাৎ তারা বিদেশ থেকে এক্সপার্ট হচ্ছে, মানে বিশেষ করে টেক্সটাইল ক্ষেত্রে অনেক এক্সপার্ট বাইরে আছে। তারা আবার বন্দর চালানোর যদি এই লোকগুলো অযোগ্য হয়, আবার তো বিদেশ থেকে এক্সপার্ট হন তৈরি চালানোর জন্য, তাই না? কিন্তু মূল কথাটা হইল 16-17টি বছর যেটা বিরামহীনভাবে দুর্নীতি চলছে, এবং হাসিনা সরকার ফ্যাসিজমের চেয়ে বেশি কিন্তু অপবাদ হল দুর্নীতি আর মানি লন্ডারিং। দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা বিদেশে পাচার করছে, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তাই তো? সাধারণ খানের ছেলেরা বউরা লুটপাট করছে, এখন কোন খানের ছেলে মেয়েরা বন্দরে লুটপাট করে, সেটা বন্ধ করেন, সেটা তো বন্ধ করতে পারেন নাই। আর দুর্নীতির কথা যদি বলেন, তো আমার জরিপ বলে নানা জনের সাথে কথা বলার মধ্যে দিয়ে আপনার সচিবালয় বলেন আর বিভিন্ন প্রকল্প ডাইরেক্টরের অফিস বলেন, দুর্নীতি আগে থেকে পার্সেন্টেজ বাড়ছে, এখানে একটু ঝুঁকি আছে, এখন তারপর একটা ঝুঁকি ফিস আছে না, ওই রকম আছে। এই জন্য মার্শাল্লাহ গভর্নমেন্ট আসলে ভাই পরে আসেন, মানে ঝুঁকি 20%, আগে যদি 100 টাকা লাগতো এখন 1000 টাকা লাগে। দুর্নীতি তো কবে নেই, দুর্নীতি বাড়ছে। আমরাই বলছি যে বিভিন্ন প্রকল্প যত টাকা হওয়ার কথা তত টাকা হয় নাই। 500 টাকার বালিশ 22,000 টাকা দাম ধরা হয়েছে। এখন যদি বালিশ কিনে ওই একই ব্যক্তিরা, তারা কি বালিশের দাম 5,000 টাকা এস্টিমেট করবে? করবে না। যারা 200-300% অর্থ বেশি করে দেখিয়ে এস্টিমেট করছে, যেটা টেন্ডার হয়েছে, সেটা কি হয়েছে? ওই 200% যে বেশি দিচ্ছে, 200%-এর মধ্যে 200% সে কাছে গেছে তার নানা লোকের মাধ্যমে। এখন একই লোক ইঞ্জিনিয়ার, একই লোক প্রকল্প, ওই একই ধরনের একটা রাস্তা যখন আপনি বানাইতে যাবে, ওরা তো এস্টিমেটই করবে। তাহলে মূল বিষয়টা হলো দুর্নীতি। সেই দুর্নীতির মধ্যে আপনি কতটুকু হাত দিচ্ছেন, কতটুকু হাত দিচ্ছেন, কয়টা করছেন, কাকে ধরছেন? ধরতে পারবেন না। কারণ নবাব সিরাজদৌল্লার নাটকের একটা দৃশ্যে আলেয়া
সিরাজউদ্দৌলাকে অবহিত করতেছিল চন্দননগরের জলসাতে জাফর আলী খান আমন্ত্রিত। তো ভাগ্যবান জাফর খানে আমন্ত্রিত হবে, তাই তো স্বাভাবিক সুন্দর। শেষ একটা নাম বলছিল, জগৎ শেঠও আমন্ত্রিত। বলে জগৎ শেঠ সম্পর্কে আমি কিছু বলবো না, টাকার আমারও প্রয়োজন। দুর্নীতিবাজদের যে ওনারা কিছু বলবে, টাকা তো ওনারও প্রয়োজন। কি করে দুর্নীতিবাজ ধরবে, কি করে ধরবে? এক একজন এক একটা কোম্পানির দায়িত্ব নিচ্ছেন, তারা ঠিক টুকটান করে চলে। যারা হাসিনার সাথে শয়নে স্বপনে মরণে, মরণের পরে নরকে অথবা স্বর্গে থাকবে, তারা তো আছে, তারা আছে। কাকে টাচ করছেন? কাউকে করেন নাই, কাউকে করেন নাই, কাউকে ধরার উদ্যোগ নেন নাই। বিচারের কথা বলেন। আমি আমার একটা ব্যক্তিগত জীবনের একটা বিচারের কথা বলি। আজকে 27 বছর কেটে গেল, এখনো রায় হয়নি। আমাকে 97 সালে গ্রেপ্তার করছিল। গ্রেপ্তারের মৌলিক কারণ কোর্টে প্রমাণ করতে ব্যর্থ হয়। হাইকোর্ট ডিভিশন থেকে আমাকে নিঃশর্ত মুক্তি এবং 1 লক্ষ টাকা জরিমানা করছিল। সে মামলাটা ডিএলআর পাবেন, মিসেস ঝর্ণা রায় ভার্সেস স্টেট। আজকে 27 বছর যাবো সুপ্রিম কোর্ট ওইটা পড়ে রয়েছে, খুব এখন পাওয়া যাবে কিনা তাও জানি না। অর্থাৎ এটা সুরাহা করার ব্যাপারে এখনো কোনো কল আসে নাই। হ্যাঁ, আমি তো পেয়ে আছি, আমার তো এই নাই, তারা নাই। কারণ জুতা হয়েছে, জুতা মারুক আর না মারুক, শেখ হাসিনা তখন যুক্ত হয়েছে, 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে। তা আমি আর তারা থাকবে, রায় তো হয়েছে, ডিএলআর তো এসে গেছে। সুপ্রিম কোর্ট এটা ডিসমিস করলো কি করলো না, ডাজন্ট ম্যাটার, নট অ্যাট অল এ ম্যাটার। তো সুতরাং কেন বলছি যে আমরা সংস্কারের বিরুদ্ধে নিয়ে সবাই বলছি। আমার মনে হয় এখানে আপনারা সবাই আছেন যারা নাকি আমরা যোগবোধ করে আন্দোলন করলাম, তারা আমাদের সাথে পরোক্ষ সমর্থনে ছিলেন, কেউ প্রত্যক্ষ সমর্থনে ছিলেন। আমাদের 31 দফাটা সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে আমরা প্রথম 27 পর এটা 31 হল। এটার মধ্য দিয়েই তো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি সংস্কার করার জন্য নাকি। এবং তারপরেই আমরা এই আন্দোলনটা করছি। মাস পরে ছাত্ররা আসছে, আন্দোলন হয়েছে, সংস্কারের প্রতিশ্রুতি দিয়েই তো আমরা 22 সাল থেকে রাস্তায় আমরা যোগপথে আসলাম। কারণ অমুকের থাকলে আমরা থাকবো না, অমুক থাকলে আমরা থাকবো না। তা আমরা একটা কৌশলগত দিক দিলাম, কারো লোকই নেই, সবার লোক আছি, অর্থাৎ যুগপথ। একসঙ্গে কর্মসূচি দেব, আমরা যার যার মতো পালন করব। নিশ্চয়ই কথাগুলো আপনার মনে আছে। এবং অনেকে পরোক্ষ বলছে এই কারণে যে অনেক সময় আমাদের মতামতের, তাদের দৃষ্টিভঙ্গি থেকে যে বিবৃতিগুলি আছে সেগুলি আমাদের বিপক্ষে যায় না। সেটাও তো একটা মত, এটার মধ্যে দিয়ে একটা ঐক্যমত। তাহলে 31টি সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে বৃহত্তম রাজনৈতিক দলগুলি তার সংখ্যা 50-এর উপর আমরা যখন একমত পোষণ করলাম, তা আপনারা এত বড় বড় বিজ্ঞ লোক আনা তো থাকি পরীক্ষার খাতা দেখার জন্য, 5 জনকে বসায় দেন না। 31 দফা সংস্কার প্রস্তাব কোনটা পছন্দে কাটেন আর কোনটা সংযোজন করতে করেন, তারপরে আপনার সংস্কার। আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার হলে একটা বন্ধা নারী, তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু নাই, শুধুমাত্র প্রতিশ্রুতিটাকে একসঙ্গে করতে পারে। সকল রাজনৈতিক দল ওই যে টিক দিচ্ছে, দেখেন কিরকম ছাত্র গেছে তাদের কাছে, আর বিজ্ঞ জনগণের টিক দিচ্ছে। যারা রাস্তায় একটা ভিক্ষুক না খেয়ে থাকলে 10 টাকা দেয় না, তারে উপকার করে না, তারাও নিচ্ছে জাতির সংস্কারের দায়িত্ব, তাই না? আর সব কাবলিওয়ালা, এনজিও মানে তো কাবলিওয়ালা, সুদ নেই মানতি, আসলি নেই মানতি, সুদ মানতি, তো সবগুলো তো সুদের ব্যবসায়ী। তো এদের আবার জনগণের প্রতি এত দরদ থাকে কি করে, এটা আমি বুঝছি না, আমার মাথায় কিন্তু আসে না। আর অন্তর্বর্তীকালীন সরকার আজীবনের জন্য দরকার বা যায়, সব ম্যান্ডেট পেয়েছে বলতেই তো পারে,
এই সরকার আমি শুনি মানুষের বলতে আমার তো ধারণাও নাই, এটা জানারও না, আগ্রহ নাই। এই সরকারের একজন মন্ত্রী আছে, তারা আজীবন ব্যক্তিগত করছে স্বামী স্ত্রী হিসাবে, কাবিন নাকি নাই। এই সরকারের কাবিন নাই, উনি যদি বুড়ো হয়ে যায় এখনো স্বামী স্ত্রী সংসার করতে পারে, তো এই সরকারের বা কাবিন দরকার কি জনগণের থেকে? জনগণের ম্যান্ডেট তো তাদের প্রয়োজন নাই, আছে। সেই কারণেই আজকে নানা সময় নানা ধরনের দেখাচ্ছে। আজকে আমরা বন্দর বাঁচাতে গিয়ে, আমরা কি দেশ বাঁচাতে গিয়ে গণতন্ত্রের প্রশ্ন সবাই এক কথাই বলি, সেটার প্রশ্নে আমি ইউনুসকে ধন্যবাদ দেব। আজকে এই টেবিলে আমরা যারা একসঙ্গে বসছি, হয়তো ইতিপূর্বে একসঙ্গে বসছি, উনি আমাদেরকে একসঙ্গে করতে সহযোগিতা করছে নাকি। আরেকটা জিনিস করছে, আমার ডাইনাবামে যারা আছে তাদেরটা এক ধরনের থাকে স্বাভাবিক, যাদের আদর্শের প্রতি, সেই কারণে আমাদেরকে ওই কাতারে ফেলতে চাইছিলেন যে আমরা পূর্ণ মৌলবাদীদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা। কেউ কেউ চেষ্টা করছেন বলতে, কিন্তু মঞ্জুর হাসান খান সাহেবের সাথে আমাদের অনেক আলাপ হয়েছে। উনি একদিনকে বলবো আমাদের লোকদের বুঝাইতেই পারি না, বিএনপি একটা ন্যাশনালিস্ট পার্টি, ওগুর সাথে ওগুলো ত্যাগ করে, তাদেরকে ভাবতে দাও তাদের মতো করে। অনেকবার আলাপ হচ্ছে, তাহলে একটা ন্যাশনালিস্ট পার্টি। আমরাও দেখতেছি এখন জাতীয়তাবাদী শক্তির সাথে যারা, অর্থাৎ সোশ্যাল ইকোনমি অর দা ক্যাপিটাল ইকোনমি, এটি তো দ্বন্দ্ব, এই বাম ডানে, আর এর বেশি কিছু তো না। এখন আরেকটা ন্যাশনালিস্ট পার্টির কাছে মৌলবাদী যেমন, যারা প্রগতিশীল বাম রাজনীতি করেন, মৌলবাদী তারা তেমনই একই চারা। এইটা ডক্টর ইউনূস সাহেব ডিবেট করে দিয়েছে, মৌলবাদীদের একখানে করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য। আর এই পৃথিবীতে যে শক্তিকে সন্তুষ্ট করতে চান, সারা পৃথিবীতে মৌলবাদের জন্মদাতা মদতদাতা হল ওই দেশটা। তারা লাদেনের জন্মদাতা, আবার তারাই লাদেনের শেষ করা। তো সেই কারণে আজকে আমাদের নতুন সংকট বলতে আমরা যেটা বুঝি, এটা আমি সংকট মনে করি না। কারণ আমাদের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের যখন অমিল নাই, আমাদের সুর তাল লয় কথা যখন এক, আমাদের দমাবে এই শক্তি কার? কে শক্তি? কার শক্তি আছে? কার শক্তি আছে? ভাবছিলেন নাই যেটা বলে, আর ইউটিউবরা বলছে আমরা আসতেছি। আসেন ভাই, আসেন, দেশে আসেন, আন্দোলন করেন। ইংলিশের জন্য সারা দেশে কি অশ্রু বিসর্জন দিতে পেরে বৃষ্টির বন্যা বসায় দিবে রাস্তায় রাস্তায়, যাতে সেই বন্যায় হেঁটে এয়ারপোর্ট পর্যন্ত ইংলিশ না যেতে পারে। বুঝছোটা? বুঝছে নাকি? হয় নাই। আমরা এই টেবিলে যারা আছি, ঘুরে ফিরে কিন্তু সব দলের একই মত, একই কথা। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইংলিশ 24 ঘন্টা থাকতে পারবে না। তাহলে ভবিষ্যৎ কি হবে? এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই। আমরা চাই ডক্টর ইউনূসই সফল হোক। ডক্টর ইউনূসের সফল মানেই তো আমাদের জুলাই 24 কি জুলাই আর আগস্টের আন্দোলনের কি একটা সফলতা। আর আজকে যারা নাকি জুলাই 24 থেকে এই 11 দিনের আন্দোলনে মুকুট চায়, তাদের কিন্তু মুকুট অনেকে আগেই জাতি দিয়ে দিচ্ছে, আমরাও দিয়ে দিচ্ছি নাকি। কিন্তু প্রশ্নটা হলো, এখানে আমার মনে হয় সর্বশেষ ভিপি ডাকসুরকে ভিপি গুণ, এরকম অনেক ভিপি আসছে আমাদের জীবনে দেখছি। আমরা বিশ্ববিদ্যালয়ের অনেক পুরানা ছাত্রী ছিলাম, তো ছাত্রই দেশের গৌরবময় প্রত্যেকটি পরিবর্তনের মুখ্য ভাগে ছিল। এই ছাত্ররা ভাষা আন্দোলন করছিল, মাতৃভাষা। এই ছাত্ররাই মাতৃভাষা, মায়ের ভাষা কেড়ে আনছে। জিল্লা বোকার মতো 15% লোক উর্দুতে কথা বলে, তাদের ভাষা রাষ্ট্রভাষা করবে। তৎকালীন ভৌগোলিক এলাকায় পূর্ব পশ্চিমে 56% লোক বাংলায় কথা বলত। আর ওখানে সিন্ধে এক ভাষা, বেলুচে এক ভাষা, ওদের এখানে কিন্তু নানা ভাষা ছিল। কিন্তু এই ভাষার প্রশ্ন যখন সকল বাঙালি এক হলো,
সেখানে মানিল 56% লোকের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত দিচ্ছে, যাদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা অবনত মস্তিষ্কে এটা যাই, তাদেরকে সম্মান করতে তারা আজীবন যুগ যুগ ধরে বাংলার এই দেশ ভূখণ্ডে, তারা এখন এই ভূখণ্ডে না, যে দেশে বাঙালি আছে এই দিনটি পালন